धक्का करने लगा আমার জিয়াটা ডরনে না রে ঠিক মাধুরী দীক্ষিতটা না ঠিক ভালো হচ্ছে না আচ্ছা ফাইনাল ফাইনাল দাদা শোন 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 আমি না আমি করিশ্মা কাপুর হব আল্লাহ শোন না করিশ্মা কাপুর হয়ে আমি আমার পরদেশি বাবুকে আমি বলবো पैसी जाना नहीं पैसी जाना नहीं मुझे छोड़ के मुझे छोड़ के मुझे छोड़ के मुझे छोड़ के मुझे छोड़ दे मुझे चुप तो लज्जा करे ना ছেঁড়া কাতায় শুয়ে তো লাখ টাকার স্বপ্ন দেখতে তোর একদম লজ্জা করে এই কিসের লজ্জা রে দেখ বুঝলি অনেক হয়েছে বস্তির নানান লোকে তোকে নিয়ে নানান কথা বলছে বলুক তাই আমি ভাবছি কি? যেখান থেকে হোক রুপিয়া জোগাড় করে আমি তোর বিয়েটা দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ বিয়ে করব আমি হ্যাঁ। পাগল বিয়ে করবি না আমি নাকি বিয়ে করব ও তাহলে কি পতিতা পল্লী রাস্তায় রাস্তায় করবি হ্যাঁ 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 আমি পতিতা হব আমি টাকা চাই টাকা অনেক 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 টাকা দরকার হলে পতিতা পল্লীর সব থেকে দামি করে পতিতা হই আমি তুই আমাকে মারলি না রাম বাস করলো বাজার পার পারবো আব্বাজি যখন জিন্দা ছিল তুই আমাকে কোনোদিনও মারিসনি আব্বাজান আমাকে বকলে তুই আব্বাজানের সঙ্গে ঝগড়া করতি আজ তুই আমাকে মারলি দাদা আল্লাহ আমি কি ভুল করলাম আমি আমার বহন বিজলির গায়ে হাত তুললাম আব্বাজান কবরে যাবার সময় আমার দুটো হাত ধরে বলে গেছিল আমার বিজলিকে তুই দেখিস সাগর আজ থেকে ওর সব দায়িত্ব তোর থাকলো সব দায়িত্ব তোর থাকলো সব দায়িত্ব তোর থাকলো সেই দায়িত্বের কথা ভেবে আজ তুই আমায় বিয়ে দিতে চাইছিস অথচ আব্বাজান যখন আমার বিয়ের কথা বলতো তখন তুই বলতি এই বিজলিকে আমি কোথাও যেতে দেবো না কোথাও না আমরা দুই ভাই বোনে একসাথে থাকবো একসাথে কাটাবো আর আজ তুই আমাকে মারলি দাদা মারলি এই দাদা তোর মনে পড়ে আমি যখন খুব ছোট ছিলাম মাঝরাতে যখন আমি জানা আব্বাজানের জন্য কাঁদতাম তখন তুই আমাকে আদর করে কাছে নিয়ে বলতি বড় সেই ছোট বোনকে তুই মারলি দাদা আমাকে ক্ষমা করে দে আমি কোথা দিলাম আমি তোর গায়ে কেন দিল হাত তুলবো না কেন দিল এই শোন
তুই একটু ওকে বললি না তোর খুব খিদে পেয়েছে? আমারও খুব খিদে পেয়েছে। আমি খাবো না। এরকম রাগ করছিস কেন? চল না একটু দু ভাই বোন মিলে খেয়ে আসি। সেই থেকে তো আমি বলছি আমার খুব খিদে পেয়েছে। চল তাহলে শোন, মোড়ের মাথায় ও তিহারির দোকান থেকে না মটরের ঘুগনি আর গরম গরম কচৌড়ি খেয়ে আসি। এই সেই সঙ্গে 2টো করে রাজভোগ আর 2টো করে গোলাপ জামুন খাবো দাদা। হ্যাঁ, চল। আচ্ছা। এই তো বিজলির সাগর, তোরা দুই ভাই বোন এখানে আছিস। আমি কখন থেকে তোদের খুঁজে বেড়াচ্ছি। শোন, আজ একটা দারুণ খবর আছে, শুনলে না তোরা চমকে উঠবি। কি খবর গো রমজান ভাই? ওই যে হেজুয়া পার্কে আর কে চিট ফান্ডের উদ্যোগে সারা বাংলা মিউজিক্যাল ক্যারাটে কম্পিটিশন হচ্ছে, অনেক টাকা পুরস্কার। এই দেখো পোস্টার সব লেখা আছে, দেখো। দেখি আগামী 26 বৈশাখ শুক্রবার বিকেল 4 ঘটিকায় মিউজিক্যাল কারাটে প্রতিযোগিতা শুরু হবে। এই প্রতিযোগিতায় যে প্রথম স্থান অধিকার করবে সে পাবে নগদ 20,000 টাকা। 20,000 টাকা। 20,000 টাকা পাবে? 20। এই দাদা, হ্যাঁ? দাদা হ্যাঁ? তুই রাজি হয়ে যা। এই সমিতা ডাকছে, সমিতা। আমি বলছি তুমি রাজি হয়ে যাও, আল্লাহ দয়া তোমাদের শরীর স্বাস্থ্য তুমি ঠিক পারবে, তো রাজি হয়ে যাও। अच्छा देखो रंजन भाई, আমি बचपन से थोड़ा गाना गाना लेते हैं मगर कराटे। ও সমিতা, এই শোন, সমিতা কোথা থেকে ডাকবে তোকে? তুই আমার কথা এখন শোন। আরে বাবা, শুক্রবার হতে এখনো 5 দিন বাকি আছে। এই 5 দিনে 5 ঘন্টা আমি তোকে এমন ক্যারাটে শেখাবো না, তুই দেখবি সবার ফার্স্ট আসবি। আর তাছাড়া শোন বুঝেছিস? হ্যাঁ আমি রাজি। তবে একটা কথা কি জানিস তো বুঝলি, ও গরিবের ঘোড়া রোগ ভালো না। তবে কারাটে কম্পিটিশনে কিছু না তো হতে পারলেও আমি ঈদের পক্ষে নাম দিলে একটা মিষ্টির বাক্স তো মিলবে, আর সেটাই বা কাম কে স্যার। তার মানে আমি রাজি। বেশ, হ্যাঁ, তুমি আর কিচ্ছু মনে করো না রমজান ভাই। আগামী 26শে বৈশাখ ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আমার দাদা মোহাম্মদ সাগর আলী। চলো। কি বুঝবে রোগীরা নেই? স্যার আপনার বুদ্ধি থেকে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। ক্যারাটে কম্পিটিশনের আপনি যে 20,000 টাকা ফার্স্ট প্রাইজ ঘোষণা করেছেন, সেই টাকাটার বাইরে যাবে না। রাইট ইউর মাই ডার্লিং। আরে আমাদের চিট ফান্ডের হেড অফিসের নাইট গার্ড মনিরাম আজ এই ক্যারাটে প্রতিযোগিতায় একে প্রায় সব প্রতিযোগীকে হারিয়ে দিয়েছে। এই মনিরামকে চিনতে কিন্তু আমার ভুল হয়নি ডার্লিং। মানে রতনে রতন চেনে শুয়োরের চেনে কচু। স্যার কচু বেগুন বুঝি না স্যার, তবে এটা শিওর মনের আমি প্রতিযোগিতায় ফার্স্ট হতে চলেছে। আর সেই পাবে নগদ 20,000 টাকা। না স্যার, আপনার গোপন চুক্তি মতো মনিরাম পাবে 500 আর আপনি 19,500 টাকা। হ্যাঁ, এই তুমি এটা কি করে জানলে? চিট ফান্ডে চাকরি করতে গেলে চিটিংবাজির ব্যাপারটা তাড়াতাড়ি শিখে নিতে হয়। কথাটা আমার নয়, আপনার। তাই আপনার না বলে না করে অনেক চুক্তি আমি জানি স্যার। তোমার ঘ্রাণ শক্তি প্রখর রঙ্গিলা। কথাটা আপনার মুখে অনেকবার শুনেছি। তোমার রূপ আছে, গন্ধ আছে, বুক ভরা মধু আছে, আর সেই মধুতে মিষ্টতা আছে, আর এই সব আছে বলেই তুমি আমার এত কাছে আছো ডার্লিং। আরে মানে রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু, তোমাকে চিনতে আমার ভুল হয়নি ডার্লিং। রঙ্গিলার চোখে আপনাকে চিনতে ভুল করেনি স্যার। এই শোনো, তোমাকে আমার চিট ফান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর করে দেবো। তুমি হবে চিট ফান্ডের বিনামী সর্বময়ী কর্ত্রী, মানে আমার প্রাণ ভোমরা। এই শোনো, আজকে রাতটা কিন্তু আমরা ওই গ্র্যান্ড হোটেলেই কাটাবো ডার্লিং। সেসব পরে হবে স্যার। ওই দেখুন ক্যারাটে কম্পিটিশনের শেষ রাউন্ডের ঘন্টা বাজছে। রেফারি বোধহয় এবার মনের নামকে বিজয়ী ঘোষণা করবে। আরে তাহলে এখানে দেরি না করে চলো চলো আমরা এই এরিনার সামনে গিয়ে দাঁড়াই। হ্যাঁ স্যার, তাই চলুন, কারণ এরপরেই তো লেনদেনের আসলি পালা। মানে রতনে রতন চেনে শুয়োরে চেনে করছো। কি স্যার ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের আসরে কারো যদি হিম্মত থাকে তাহলে ভেরি কুইক চলে এসো আমার সামনে, আমি তার জান ঠান্ডা করে দেব। ওই হ্যাঁ, আও মেরা পাস। আরে আও না ভাই সাহেব, কেউ নেই। এই মনিরামের মারের ভয়ে সব সালা লেজ গুটিয়ে ওই গর্তের মধ্যে সেদিয়ে গেছে। সুতরাং ओ कौन है तुम? क्या नाम तेरा? सागर। सागर? तू सागर मर्द का बच्चा। अरे तो के मर्द भावले আমাকে তো মেয়ে হতে হবে রে। तेरा क्या नाम है? मेरा नाम মনিরাম। नहीं 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 মনিকা। मलिका। এই কি ব্যাপার বলতো? তোকে দেখে কেমন মেমে লাগছে? এই তোকে দেখে না আমার কেমন প্রেম করতে ইচ্ছে করছে রে।
এই আজকের এই ক্যারাটে কম্পিটিশন বাদ দিয়ে একটু নাচা গানা করে নিয়ে যাকে। हाँ सोनो मन बोले तुम्हार सफाया प्रेम करुणा प्रेम से कठाला राधा लगे मोरे मोरेला बोली মারছিস কেন? আরে বাবা রে, এই নাচন বাদ দিয়ে মারছিস কেন? এই মারছিস কেন? আরে বাবা। সাবাস 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 ভাইয়া সাবাস। আজ এই ক্যারাটে প্রতিযোগিতায় তুমি বিজয়ী হয়েছো। अच्छा अच्छा मेरा 20,000 টাকা 20,000 টাকা। পাবে, নিশ্চয়ই পাবে। তার আগে পাকা কথাবার্তা, ঠিক আছে? আরে সাগরে পেতেছি শয্যা, শিশিরে কিবা ভয়। সেখান নরম মোলায়েম পেলো হাত, এই হাতটা আরেকবার দেখি, আরেকবার হাতটা अबे हाथ হাত এই হাত, সরু সরু আঙুল, লোকেদের নখ পালিশ, টানা টানা চোখ, মিষ্টি গরম, রতনে রতঞ্চনে সুরচনে কচু। এ হাত কোনো পুরুষের হতেই পারে না। স্যার, আমি তাহলে ছেলেটার বুকে ছাতিটা একবার মেপে দেখি। দেখো, দেখো, দেখো। কই দেখি, দেখি তোমার বুক। ए কি হচ্ছে সব হ্যাঁ পিঙ্কি প্রামাণিক, পিঙ্কি প্রামাণিক। তার মানে মানে এই প্রকাশ্য রঙ্গমঞ্চে হাজার হাজার দর্শকের সামনে আমি প্রথমে তোমার বস্ত্র হরণ করব, তারপর মেডিকেল চেকআপ। তারপর দেখবো তুমি পুরুষ না মহিলা, মানে ছেলে না মেয়ে। মেয়ে না হিজড়ে। দাদা 20 জনের সামনে আগে প্রমাণ, তারপর নগদ 20,000 টাকা। রতনের রতঞ্চনে সুরেচনে কঞ্চু। স্যার, আমি তাহলে ছেলেটার জামা প্যান্ট গুলো খুলছি। দেখো। ওই বাবুজি 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 দোয়ে আপনার আমার ভুল হয়ে গেছে জীবনে, আমার এরকম ভুল আর হবে না। তাহলে বাবুজি, সত্যি আমার করে বল। ও বাবুজি আমি আমি না এ কি রে? ছেলে নই, এই দেখুন আমি মেয়ে। মেয়ে হ্যাঁ, আর আর আমার নাম বিজলি। বুঝলে কি রে, তুই এখানে দাঁড়িয়ে এমন কান্না করছিস কেন? আনন্দে আনন্দে তোমার মন খাচ্ছে। কি নাম তোমার? জি সাগর, বিজলি আমার বहन আছে, ও খুব ভালো कराटे জানে, নাচা গানা भी জানে, खुदा की कसम ও খুব ভালো লেখাপড়া भी জানে। ইউরেকা! ইউরেকা! কি হলো আদিনাথ, কি হলো? মিলে যাচ্ছে স্যার, এই মিলে- একেবারে হুবহু মিলে যাচ্ছে, মানে পয়েন্ট টু দি পয়েন্ট। ভাই সাগর, তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার বোন এক্ষুনি পুরস্কার বাবদ পাবে নগদ 20,000 টাকা। হ্যাঁ, 20,000 ঠিক আছে? আপনারা মানুষ নন, আপনারা ভগবান আছেন। তাহলে ভগবানের কথা যে একটু শুনতে হবে ভাই। হ্যাঁ, বলি, বলি। তোমার বোন বিজলির যা ফিগার, না না ফিগার নয়, ওই চৌধুরী বাবু ক্যারাটে থেকে খুব সন্তুষ্ট হয়েছেন, তাই শুধু 20,000 নয়, সঙ্গে আরো কিছু দিতে চান। তাই মানে চৌধুরী বাবু তোমার বোন বিজলির সঙ্গে একটু কথাবার্তা বলতে চান আর কি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এ বিজলি, লুক এট মি, শুন, তুই একটা কাম কর, আচ্ছা এগুলো আমাকে দে, আমি বাইরে তোর জন্য অপেক্ষা করছি, তুই ওনাদের থেকে 20,000 রুপিয়া নিয়ে চলে আয়। আরে বাইরে বাইরে কেন ভাই? কিধার? তুমি আমার সঙ্গে এসো, ওই ঘরের সঙ্গে বসে তোমার সঙ্গে আছে অনেক কথা, গোপন কথা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। শোনো বিজলি, তোমার সর্বাঙ্গে আগুন, চারিদিকে ফাগুন, মানে তোমার অনেক গুণ, মানে তোমার রূপ আছে। যেমন তুমি ওই মহিলা থেকে পুরুষ হয়েছো, মানে রং বদল করে বহুরূপী হয়েছো, মানে তোমার রূপ আছে। তুমি গান জানো ভালো, মানে নাচ জানো ভালো, মানে চারিদিকে শুধু আলো আর আলো, মানে তুঙ্গে বৃহস্পতি। আমি তোমাকে এক দেখাতেই চিনেছি বিজলি সুন্দরী। আমি তোমার নাম বদল করে দেবলীনা, দেবলীনা নাম দিয়ে আমি তোমাকে আমার চিট ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর করে নেব। আরে সেটা পরের কথা পরে হবে, আগের কথা আগে। আচ্ছা এই 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 তুমি অভিনয় করবে? অভিনয়? হ্যাঁ হ্যাঁ বিজলি। অভিনয়? হ্যাঁ, আমার এই চিট ফান্ডের টাকায় আমি একটা ফিল্ম বানাতে চলেছি, আর আমি চাই তুমি হবে আমার হিরোইন। আমি হব হিরোইন? হ্যাঁ হিরোইন। মনে করো সেই ফিল্মের নাম হবে হিরোইন নাম্বার 1।
আরে হিরোইন নাম্বার 1-এ তুমি যদি হিরোইনের ভূমিকায় ঠিক ঠিক ভাবে অভিনয় করতে পারো। কিন্তু বাবুজি আমি কি পারবো? আরে আমি তো পারবে, নিশ্চয়ই পারবে বিজলি সুন্দরী, শুধু একটু ধৈর্য ধরো, দেখে যাও, শিখে যাও এবং শিখতে শিখতে শিখে নাও, ঠিক আছে? ওই ঠিক আছে, এসে গেছে। ঠিক আছে। এবার আমার কথাগুলো ঠিক ঠিক ভাবে শুনে নিয়ে ঠিক ভাবে বুঝে নাও বিজলি কি সুন্দরী। কথা বাবুজি বলুন? শোনো, ওই আর কে লেদার ইন্ডাস্ট্রির মালিক ইন্দ্রনাথ সেনের মেয়ে রজনী ওই দার্জিলিং এ টাইগার হিলে সূর্যোদয় দেখতে গিয়ে পাহাড়ি গিরিখাদে এক মোটর দুর্ঘটনায় 2 বছর আগে মারা যায়। সুতরাং তার চেহারার সঙ্গে তোমার চেহারার একেবারে হুবহু মিল, হ্যাঁ। মানে একেবারে দিতো, ঠিক আছে? সে কি? হ্যাঁ হ্যাঁ বিজলি, সেই রজনীর জীবন কাহিনী নিয়ে আমি প্রেমের গল্পটা তৈরি করতে চলেছি, আর তোমাকেই করতে হবে সেই রজনীর ভূমিকায় অভিনয়। বাবুজি বাবুজি শুনুন শুনুন, আমি তো অভিনয়ের কিচ্ছু আরে জানি আমি না। আরে বাবা, তোমাকে অভিনয় শেখানোর দায়িত্ব আমার। আমি তোমাকে শিখিয়ে পড়িয়ে বানিয়ে তুলবো আমাদের জীবন্ত নাটকের জীবন্ত হিরোইন নাম্বার 1, ঠিক আছে? ঠিক আছে। আমি হিরোইন হলে আপনাদের কি লাভ আগে শুনি? অত লাভ লোকসানে হিসাব নিকাশ করতে যেও না সুন্দরী, শুধু একটা কথা মনে রেখো, আমাদের প্রস্তাবে রাজি হলে তুমি পাবে প্রচুর টাকা। কত টাকা, কিভাবে পাবে, কোথায় পাবে, কখন পাবে, সেটা আমি তোমাকে ওই ক্লাবঘরটায় বসে বেশ ভালো করে বুঝিয়ে দেবো। কিন্তু আমার 20,000 টাকা। আরে সব পাবে, আমি যখন কথা দিচ্ছি তুমি সব পাবে। কারণ রতনে রতঞ্চনে সুরচনে কচুর। এসো এসো আমার সঙ্গে এসো। চলুন বাবুজি, জীবনে জুয়া খেলায় হয় জিতবো আর নয় হারবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হার জিতের অঙ্ক কথা রুদ্রকান্ত চৌধুরী এখন ওই বিজলি সুন্দরীকে নিয়ে ক্লাব ঘরে বসিয়ে দেওয়ানিয়ার চুলচেরা হিসাব নিকাশে ব্যস্ত। আর সেই হিসাব যদি ঠিকঠাক মিলে যায় তাহলে ওই বিজলি সুন্দরী হবে আমাদের হিরোইন নাম্বার 1 নাটকের 1 নম্বরের হিরোইন। টাকা যা পাবে তার অর্ধেক বিজলির আর অর্ধেক চৌধুরী বাবুর, মানে 50-50। আবার বিজলির 50 থেকে আমার আবার কমিশন 30, ঠিক আছে? কি আনন্দ আজাকাতে বাতাতে। এই যে ম্যানেজার বাবু, আপনি এখানে? আমি আপনাকেই খুঁজছিলাম। খুঁজতেই হবে। একই মীনাক্ষী, তুমি এই সময় লেদার কারখানার অফিসে না থেকে হঠাৎ হেদুয়া পারছে, আশ্চর্য ব্যাপার। সত্যি আশ্চর্যের ব্যাপার। আর কে লেদার ইন্ডাস্ট্রির ম্যানেজার হয়ে কাজের সময় কাজ ফেলে আপনি এসেছেন এই ক্যারাটে লড়াইয়ের খবরদারি করতে? সে তুমি বুঝবে না মামুনি, বুঝবে না। বুঝে আমার কোনো দরকারও নেই। তাহলে কেন এসেছো আমার কাছে? স্যারের কথাতেই আমি এখানে এসেছি। আজ অনেক দিন বাদে স্যার কোম্পানির হিসেব নিয়ে বসেছেন। দুটো খাতায় বেশ কয়েক লক্ষ টাকার গরমিল রয়েছে এবং দুটো খাতাতেই আপনার সই আছে। স্যার আপনার সাথে দেখা করতে চাইছিলেন, ফোনে আপনাকে পাওয়া গেল না। শেষে আমাদের একজন শ্রমিক ভাইয়ের কাছে শুনলাম আপনি এখানে এসেছেন, তাই এই হেদুয়া পার্কে আসতে আমি বাধ্য হলাম। হারামজাদি! কিছু বললেন? না, বলছি মামুনি, খুব ভালো কাজ করেছো। স্যার যখন ডেকেছেন তখন 8 ঘন্টার মধ্যেই আমি যাচ্ছি এবং যেতেই হবে, ঠিক আছে? তুমি এখন আসতে পারো। আরে ওভাবে তুমি ওদিকে কি দেখছো? দেখছি আপনার নতুন গডফাদার রুদ্রকান্ত চৌধুরীকে। রুদ্রকান্ত চৌধুরী রুদ্র রূপ অত দূর থেকে দেখা যায় না মীনাক্ষী সুন্দরী। আকাশের রুদ্র দেবতা হলো সূর্য, সেই সূর্যকে একটু দূর থেকেই দেখতে হয় চৌধুরী বাবু। বেশি কাছে গেলেই ঝলসে যাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা থাকলেও তোমার নিশ্চয়ই জানা আছে সূর্যের অনুগ্রহ ভিন্ন মর্তের একটা জীবও বাঁচতে পারে না। তবু বাঁচার চেষ্টায় প্রতিটা জীব প্রচন্ড দাবদাহ থেকে চেষ্টা করে সূর্যের সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে। সত্যিই তুমি বুদ্ধিমতী। কথাটা মিস্টার সেনও বলেন। আচ্ছা, তোমার এই বুদ্ধিদীপ্ত মগজটা যদি আমি কিনতে চাই, বলো কত টাকা চাও? কত টাকা? টাকা দিয়ে বাজারে গরু ছাগল অনেক কিনতে পারবেন রুদ্রকান্ত চৌধুরী, কিন্তু মনে রাখবেন মানুষের মনুষ্যত্বকে আপনি কোনো দিন কিনতে পারবেন না। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো? জানি। আর কে স্মল সেভিংস ইনভেস্টমেন্ট নামে একটা চিট ফান্ডের চিটিং বাজ মালিকের সঙ্গে। তোমার ভয় করছে না? ভয়? কিসের ভয়? আমি তো আর আপনার চিট ফান্ডের সহনায়িকা হতে আসিনি। তোমার কথাগুলো অত্যন্ত ঝাঁঝালো কিন্তু মিষ্টি। তুমি দেখতেও মিষ্টি। বিধাতার তুমি এক অপরূপ সৃষ্টি। আর তোমাদের মতো সৃষ্টিদের প্রতি আমার সব সময় করুণা বৃষ্টি হয়। আমি সব সময় তোমাদের অন্য দৃষ্টিতে দেখি আদিনা।
তোমার সম্পর্কে আদিরাদের মুখ থেকে অনেক কথাই শুনেছি। আমিও আপনার সম্পর্কে সব শুনেছি। তাই? তা কি শুনেছো বলো? এই যেমন ধরুন আপনার অতীত ইতিহাসের আমার কথা, অতীত, আপনার চরিত্রের কথা, দুবার বিয়ে করে বউ মেরে বিপত্নী খাওয়ার কথা, এবং সবশেষে বোকা জনগণকে ধোকা দিয়ে নেতা মন্ত্রী সাংবাদিক পুলিশ আমলা সবাইকে পকেটে পুরে পুরুষ থেকে মহাপুরুষ সাজার কথা। নবটক রতনে রতন চেনে সুরে চেনে কচু। আমি তোমাকে এক দেখাতেই চিনেছি মীনাক্ষী সুন্দরী। তোমার এই চ্যাটাং চ্যাটাং কথা বলার জন্য আদিনাথ তোমাকে সহ্য করতে পারে না। বুনো ওল আর বাঘা তেঁতুলে কখনো মিলমিশ হয় না চৌধুরী বাবু। কি বলে? যেমন দেখুন ঠিক এই মুহূর্তে আপনি আমাকে সহ্য করতে পারছেন না। তার মানে রতনে রতন চেনে। তাই তো আপনিও ম্যানেজার বাবুর মতন মহার্ঘকে চিনতে পেরে তাকে কাছে টেনে নিয়েছেন। সত্যি আপনি মহানুভব, এ গ্রেট ম্যান অফ বেঙ্গল। এই গ্রেট মানে গ্রেট অ্যাক্টিভিটি খুব শিগগির তুমি দেখতে পাবে মীনাক্ষী সুন্দরী। দেখতে পাবো নয়, বলুন দেখতে পেলাম। কি দেখতে পেলে? এই হেদুয়া পার্কে নেতা মন্ত্রী আর ওপরতলার মানুষজন হাজির করে আপনি এখন দুর্যোধনের মতন শকুনি মামাকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রের পাশা খেলায় ব্যস্ত। ঝড় আসছে রূপকান্ত চৌধুরী, ভয়ঙ্কর ঝড়, কাল বৈশাখীর ঝড়। আর সেই কাল বৈশাখীর ঝড়ে আপনার কি ভয়ানক পরিণতি হতে পারে সেটা বোঝার মতো বুদ্ধি নিশ্চয়ই আপনার ওই চিটিংবাজ মগজে যথেষ্ট আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? Be careful, Rudrakanta Chaudhary. Be careful. Very, very careful. Chali. Namaskar. No. কি খোঁজর মেয়ে দেখলেন স্যার এই রকমের পথে ঘাটে? আমি পথভ্রষ্ট হতে চাই না দিনাথ, আমি পথভ্রষ্ট হতে চাই না। আরে আমার চলার পথে শুধু একটাই লক্ষ্য, সেই বিজুলি সুন্দরী। বাবুজি, আমার দাদা সাগরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে বাবুজি। আমার দাদাকে কি ব্যাপার দিনাথ? বিজুলির দাদাকে পুলিশ অ্যারেস্ট করেছে মানে? কেসটা গোটা চৌধুরী বাবু। মানে? ঠিক আছে, আমি নিজেই ওর দাদা সাগরকে পুলিশে ধরিয়ে দিয়েছি। ঠিক আছে, কারণ আপনাদের কাছ থেকেই তো শিখেছি নেতারাই খুন করায়, আবার নেতারাই পুলিশের হাতে ধরিয়ে দেয়। ঠিক আছে, তাছাড়া ওর দাদা সাগরকে পুলিশে না ধরিয়ে দিলে মেয়েটা আপনার প্রস্তাবে অত সহজে রাজি হবে না। ঠিক আছে? সত্যি তুমি জিনিয়াস দিনাথ। বাবুজি, ওরা যদি আমার দাদাকে সত্যি থানায় নিয়ে যায় বলুন তো? থানায় ধরে নিয়ে গিয়ে তোমার দাদাকে পুলিশ বেদরক মারধর করবে। আরে শুধু মারধর বলছো কেন? মেরি হয়তো হাড়গোড় ভেঙে দিতে পারে। হ্যাঁ, এমনকি প্রাণেও মেরে ফেলতে পারে। বাবুজি, আমি হাত জোড় করছি, আমার দাদাকে আপনি বাঁচান না। আপনি পারবেন আমার দাদাকে। আরে পুলিশের হাত থেকে যাত্রায় বেঁচে গেল, পুলিশ হয়তো তাকে ওই কোর্টে চালান দেবে। হ্যাঁ। তারপর ওই নানান ধরনের কেস দেবে। হ্যাঁ, চুরির কেসে 5 বছরের জেল, আর খুনের কেসে নিঘাত ফাঁসি। ও পুলিশ থেকে ভয়ঙ্কর জীব। বাবুজি, আপনার দুটো পায়ে ধরি বাবুজি, আপনার দুটো পায়ে ধরি বাবুজি। এই পৃথিবীতে আমার দাদা ছাড়া আছে, আমার আর কেউ নেই বাবুজি। ঠিক আছে দাদাকে বাঁচান না। ঠিক আছে, পুলিশের হাত থেকে তোমার সাগর দাদাকে বাঁচানোর দায়িত্ব আমার, কিন্তু আমার প্রস্তাবে। আপনার প্রস্তাবে? হ্যাঁ, আমি রাজি। হ্যাঁ, আমি রাজি। তাহলে হাত মেলাও। রাজি। রতনে রতন চেনে, চুয়োরে চেনে কচু। হাসবে না বলছি, খবরদার হাসবে না। বলে তো হাসি কি আছে? হাসছি তোমার কাণ্ড কারখানা দেখে। যে মেয়েকে কোনোদিনও শাড়ি ছাড়া অন্য কিছু পরতে দেখলাম না, সেই মধুমালা হিন্দি সিনেমার নায়িকার মতো পোশাক পরে গাট করে হেঁটে চলেছে। বেশ করেছে এই পোশাক পরেছি। আজ বাদে কাল যখন তোমার সঙ্গে আমার বিয়ে হবে, তখন কি আর এই পোশাক পরবো? তখন পরবো শুধু দামি শাড়ি। এই দেখো প্যান্ট শার্ট পরা কলকাতার মেয়েগুলো তাদের বয়ফ্রেন্ডের হাত ধরে কেমন পথে হাঁটছে দেখো। তুমি আমার হাতটা ধরতে পারছো না ওইভাবে। সে না ধরছি আবার আমাকে মধুমালা বলে ডাকছো?
দেখলে না আমার একটুও পছন্দ না। তুমি আমাকে মালা বলবে, শুধু মালা। দোহাই দোহাই মালা, বিয়ের আগে এইভাবে সিনকেট করতে তুমি আমাদের কারখানাতে যেও না। যাবোই তো, 100 বার যাবো। আমার হবু বর কোথায় চাকরি করে, কি চাকরি করে, কত টাকা মাইনে পায়, আজকালকার মেয়ে হয়ে এসব আমি নিজের চোখে দেখে নিতে চাই। মানে তুমি আমাকে বিশ্বাস করো না? করি না, তোমাদের এই পুরুষ জাতকে আমি একদম বিশ্বাস করি না। আমার প্রথম প্রেমিক আমাকে ল্যাং মেরেছে, আমার দ্বিতীয় প্রেমিক ঠ্যাং ভেঙে এখন চুরির দায়ে জেলে। তুমি হলে আমার তৃতীয় পক্ষ, আর আমি ঠকতে রাজি নই। এ, তুমি আমাদের কারখানাতে যেতে পারো, কিন্তু পাগলিটা যদি হঠাৎ নাকে কামড়ে দেয়। ও মা, নাকে কামড়ে দেয় মানে? সে কি তুমি জানো না? আমাদের কারখানা মালিকের বউ আত পাগল। নিজের একমাত্র মেয়েটা মরে যাওয়ার পর থেকে অন্য কোনো মেয়ে মানুষকে দেখলে প্রথমেই তার নাকে কামড়ে দেয়। সে কি কথা? তারপর তাকে জাপটে ধরে আদর করে জিজ্ঞাসা করে, তুমি কি আমার রজনী? বাবা রে বাবা, তাহলে আর কারখানা থেকে কাজ নেই। পাগলিকে না আমার ভীষণ ভয়। ছোটবেলায় একবার একটা পাগলি আমার নাকে এমন কামড় দিয়েছিল না, আমি পালাই। বোন আমার নাস্তা না বোধ একজনেরই ভাই, না রে না, কারো ধার ধারি না। দিন আমার কাছে ভালো মিষ্টি যন্ত্রণা, পড়েছি ভালোবাসায়, আর কে আমাকে পায়। এবারে আমি পার্কে বেড়াবো নতুবা সিনেমায়। ওহো দেখো না অফিসে হচ্ছে রে। কারখানা যাওয়ার সময় গেল, আমি ডিউটি চললাম। আরে দেখো না অফিসে হচ্ছে রে। হয়েছি প্রেমেতে গ্র্যাজুয়েট, কে সামলায় আমায় এই অবস্থা। আরে আরে একটা মেয়েকে পার্কের দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আরে কেউ তো বাঁচাতেও আসছে না। এই যে শুনছেন, আরে শুনুন, আরে শুনুন, ভয় পাবেন না, আমি আসছি। ছাড়ুন, কেন কেন আমাকে গাড়ির ভেতর থেকে ধরে আনলেন বলুন কেন? আবার চালি বুদ্ধির জন্য ওই শালা ইন্দ্রার ছেলে ছাড়ার সঙ্গে হয়েছিস। মালিকের গাড়িতে চাপছিস, আরে দামি দামি শাড়ি পরে গাড়ি গাড়ি টাকা উপার্জন করছিস, দিনের বেলা পাতানো মেয়ে। আর রাতের বেলায় পেট ফাট না। আরে চালিয়ে যান ম্যাডাম, চালিয়ে যান। চুপ করুন, আপনারা চুপ করুন। উনি আমার বাবার মতো। আরে দিনে বাবা রাতে নাগর। আমরা সারা রাস্তার বাঁধা। বলুন না, আমি আপনাদের কি ক্ষতি করেছি বলুন? ক্ষতি আমাদের করিসনি, কিন্তু কারো কারো করেছিস। আর তোর জন্য আর কে লেদার কোম্পানির এত বার বলুন তো। কত টাকা চাই আপনাদের বলুন, আমি সব দিয়ে দেবো। কত টাকা চাই? টাকা নয় সুন্দরী। তবে আপাতত তোর ওই সুন্দর যুবতী দেহটাকে পার্কের টয়লেটের ভেতর নিয়ে না, না, আবে শালা কেন তুই? বাপ শালা বাপ, তোর বাপ কাজ সব মারতে সেখানে। তাহলে দেখ শালা কে কাকে মারে। রুক যা লঙ্কা। আরে ওই যা পুলিশ পুলিশ। আরে বাবা পালিয়ে চল, পালিয়ে চল, পালিয়ে চল। কি বাঁচান, বাঁচান। ইস ইস, আপনার হাত কেটে যে রক্ত পড়ছে। আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিছু হয়নি বলি হলো? কিছু না, না, হয়নি। না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আরে আমি আপনি ব্যবস্থা শুধু করছি। শুধু ব্যস্ত হচ্ছেন তার আগে বলুন তো, এই কলকাতা শহরে আপনি বোধহয় নতুন। কেন? এই কথা বলছেন কেন? পথ চলতি কোনো মানুষ এভাবে সাহায্যের জন্য এগিয়ে আসে না। কেউ কেউ অবশ্য আসে, তারা ব্যতিক্রম, কিন্তু আপনি। আরে আপনি আমার কথা ছাড়ুন, আপনার কথা বলুন। একাকি গাড়ি নিয়ে কোথায় না যাচ্ছিলেন? না, একাকি নই। আমি একটা কোম্পানিতে চাকরি করি। সেই কোম্পানি মালিকের স্ত্রী আমার মায়ের মতো। তার হার্টে একটা প্রবলেম দেখা দিয়েছে, তাই স্যারের সাথে আমি ডাক্তারের চেম্বারে যাচ্ছিলাম যাতে মামুনিকে সুস্থ। ওই তো স্যার এসে গেছে। স্যার? মা তোমার কোনো ক্ষতি হয়নি তো? রাস্তার লোকজনের মুখে যা শুনলাম। না স্যার, এই ভদ্রলোক ঠিক সময় চলে না এলে আমার চরম সর্বনাশ হতো। ও কি বলেছে তোমাকে? ধন্যবাদ। এ কি তোমার হাতে এত রক্ত? স্যার, দুজন সমাজ বিরোধী গুন্ডা ওনার হাতে ছুরি চালিয়েছে। এই সর্বনাশ, চলো তোমাকে ডাক্তারখানে নিয়ে যাবো। আরে না না স্যার, আপনি এত ব্যস্ত হবেন না। আমি গ্রামের ছেড়ে, এইটুকুনি আঘাত সহ্য করার ক্ষমতা আমার আছে। তাহলে চলো গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। কোনো দরকার নেই স্যার, আমার বাড়ি খুব কাছে। অবশ্য আমার নিজের বাড়ি নয়, আমি একটা ভাড়া বাড়িতে থাকি। কে কে আছেন আপনার বাড়িতে? আমার বৃদ্ধ বাবা। কি নাম তোমার? কৃষ্ণেন্দু দত্ত। কি করেন আপনি? আপাতত বেকার, তবে চাকরির চেষ্টায় আছি। আচ্ছা, তুমি চাকরি করবে? হ্যাঁ, এই দুর্ভাগা দেশে রাজনীতি না করে একটা বেকার যুবককে আর কে চাকরি দেবে বলুন? ধরো যদি আমি দিই
বাবা, আপনি আমাকে চাকরি দেবেন কেন বলুন তো? আমার কন্যা তুলো মীনাক্ষীর জীবন বাঁচিয়ে যে উপকার তুমি করেছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মনে রাখো ইয়াংম্যান, তোমাদের মতো পরোপকারী মানুষ এখন বিরল প্রজাতি। ঠিক বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন। এই ভোগবাদী স্বার্থপর যুগে যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মনুষ্যত্বকে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, সেই দেশে এরকম একজন সৎ সাহসী মানুষ আছে, ভাবতেও ভালো লাগে। না না স্যার, ভুলে যাবেন না যে এটা বিবেকানন্দ বিদ্যাসাগরের দেশ। বাঘা যতীন, ক্ষুদিরাম, নেতাজি সুভাষের আত্মত্যাগের মন্ত্র আমাদের শিরায় উপশিরায় প্রবহমান। তাই এই স্বার্থ সর্বস্ব পৃথিবীতে সব কিছু মিথ্যে হয়ে গেলেও মানুষ মানুষের জন্যে এই কথাটা কোনো দিন মিথ্যে হবে না স্যার। ইয়াংম্যান, তোমার কথাবার্তা শুনে তোমাকে যথেষ্ট শিক্ষিত বলে মনে হচ্ছে। আপনার কোয়ালিফিকেশন? বিকম অ্যাকাউন্টেন্সি অনার্স। তার মানে তুমি হিসাব নিকাশ ভালোই জানো। স্যার, আমি বলছিলাম কি যে আমাদের ওই হেড অফিসে হেড ক্যাশিয়ারের পোস্টার 3 মাস ধরে ফাঁকা আছে। ম্যানেজার বাবুকে অনেকবার বলেছি স্যার, কিছুতেই শুনছেন না। আমি তো আপনাকে আগেও বলেছিলাম স্যার, তাই বলছিলাম স্যার সুযোগটা যদি আপনি ওনাকে দিতেন। রাইট ইউ আর। শোনো কৃষ্ণেন্দু, এই কার্ডটা তুমি রাখো। তোমার সময় মতো আমাদের কারখানার হেড অফিসে দেখা করো। আশা করি তোমার ভালোই হবে। ইয়াংম্যান, ভালোই হবে। আই উইশ ইউ গুড লাক মাই সান, গুড লাক। এসো মীনাক্ষী। হ্যাঁ চলো স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। যাবার আগে আপনাকে একটা কথা বলে যাই কৃষ্ণেন্দু বাবু। কি কথা? স্যারের নজরে পড়েছেন, সুযোগটা কিন্তু হেলায় হারাবেন না। আশা করি খুব শীঘ্রই আপনি আমাদের হেড অফিসে আসছেন। আমি কিন্তু আপনার প্রতীক্ষায় থাকবো। রুমালটা জমা রইল, অফিসেই ফেরত নেব। চলি, নমস্কার। ধন্যবাদ, থ্যাংক ইউ। কি ভাবছো? হ্যাঁ, এই মেয়েটি কি আমাকে সত্যি কথা বলে গেল? আমি কি সত্যি সত্যি চাকরিটা দিবা? কি ব্যাপার, আমার কি পুলিশ টানাটানি করবে না? ভয় পাবেন না, আমি রহিম শেখ, লোকাল থানার ওসি। রাস্তা দিয়ে যাওয়ার সময় রিপোর্ট পেলাম একটা যুবতী মেয়েকে 2 জন গুন্ডা তুলে নিয়ে যাচ্ছিল। একদম ঠিক কথা শুনেছেন স্যার। এতক্ষণ আমি এখানে না এসে পড়লে তার চরম দুর্গতি হতো। আচ্ছা, ওই সমাজ বিরোধী গুন্ডা দুটোকে আপনি এর আগে কোনোদিনও দেখেছেন? না স্যার। ফটো দেখলে চিনতে পারবেন, চেষ্টা করতে পারি। আচ্ছা দেখুন তো, এই ফটো দুটো। না 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 স্যার। এই দুটো? না না। এই দুটো ভালো করে দেখুন। না স্যার। তাহলে এই দুটো? এই দুজন হচ্ছে সেই সমাজ বিরোধী। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ঠিক এটাই ভেবেছিলাম। আপনি এদের চেনেন? শুধু এই দারোগা রহিম শেখ নয়, কুখ্যাত সমাজ বিরোধী, সেই সঙ্গে সুপারি কিলার ওই লক্কা ছক্কাকে এই কলকাতা শহরের অনেক পুলিশ অফিসারই চেনে। একটা ক্লু যখন আমি পেয়েছি, অ্যারেস্ট ওদের আমি করবই। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। কি ভাবছো কৃষ্ণেন্দু? এই পুলিশটার কথা নাকি নাকি ওই ভদ্রমহিলার কথা, নাকি নাকি আর কে ইন্ডাস্ট্রিজের মালিকে? না 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 না, আমি কারো কথা ভাবছি না, আমি শুধু আমার বাবার কথা ভাবছি। আমি ভাবছি যে আমার বাবার কথাগুলো কতটা সত্যি। আমার বাবা বলেন যে এই পৃথিবীতে সব কিছু মিথ্যে হয়ে গেলেও যেটা সত্যি সেটা কোনোদিন মিথ্যে হবে না, কোনোদিন মিথ্যে হবে না। দয়া, মায়া, ভালোবাসা যেভাবেই হোক তাই ভালোবাসা পেতে চাই, যেভাবেই হোক তাই ভালোবাসা পেতে চাই। তার এতটুকু কণা আছে গো তোমার কাছে, যে গহিরের হার একবার মেলে যায়, যে গহিরের হার একবার মেলে যায়। হীরার অভাব মেটে তার ভাঙা কাছে কি ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি? মেয়েটার কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। কি করে ভুলবো? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যাকে তিল তিল করে মানুষ করেছি, সেই মেয়েটার কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, কোনোদিন মা বলে ডাকবে না। ছি সুজাতা, ছি, তুমি আবার কাঁদছো। তোমাকে কতদিন বলেছি তুমি কাঁদলে রজনীর অমঙ্গল হবে। যে মেয়ে বেঁচে নেই তার আবার মঙ্গল অমঙ্গল? সে কি, তুমি তো বলতে তোমাদের মেয়ে কখনো অপঘাতে মরতে পারে না, সে বেঁচে আছে। হ্যাঁ বলতাম, এতদিন তাই বলে এসেছি, কিন্তু আজ বলছি রজনী বেঁচে নেই, বেঁচে থাকতে পারে না। পাহাড়ে গিরিখাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কোনো মানুষ
তাহলে আমরা বাঁচলাম কি করে? সেটা আমাদের দুর্ভাগ্য। সেই দুর্ভাগ্য মাথায় নিয়ে তোমার মেয়ে রজনী তো বেঁচে থাকতে পারে, আর তাছাড়া সে বেঁচে না থাকলে গিরিখাতে অত খোঁজার পর তার লাশটা অন্তত পাওয়া যেত। তাও তো ঠিক, তাহলে মেয়েটা গেল কোথায়? সেটা তো চিন্তার বিষয়। দার্জিলিং এর পুলিশের খাতায় এখনো লেখা আছে আজ থেকে প্রায় 2 বছর আগে রজনী সেন নামে নিখোঁজ হওয়া একটা যুবতী মেয়ের নাম। ওগো ওগো, তুমি সত্যি করে বলো না, আমার সেই নিখোঁজ হয়ে যাওয়া মেয়েটাকে আমি কি খুঁজে পাবো না কোনোদিনও? পাবে পাবে, নিশ্চয়ই পাবে। বিশ্বাস করি না, তোমাদের কারোর কথা আমি বিশ্বাস করি না। এই বাড়িটা তার আমি এক মুহূর্ত থাকতে পারছি না। আমি চলে যাবো এখান থেকে, আমি চলে যাবো। এই দেখো, কোথায় যাবে তুমি? যেদিকে আমার দু চোখ চায়। সুজাতা। আমি নিজে দার্জিলিংয়ে সেই গিরি পাহাড়ে গিয়ে আমি তন্ন করে আমার রজনীকে খুঁজবো। সে যেন কাতর স্বরে আমায় ডাকছে, মা, মা গো মা, মা গো মা, মা, মা গো মা, মা গো মা। কে আমায় মা মা বলে ডাকলো? হ্যাঁ, আমি ঠিক শুনতে পেলাম, ঠিক যেন রজনীর মতো সেই ডাক, সেই গান। মা, মা গো মা, মা গো মা, মা গো মা, আমি গান তোমার ধরে, তোমার ছায়া, তোমার মায়া, মানুষ বলে। মা, মা গো মা, মা গো মা। কি আশ্চর্য, আমাদের রজনী কোথা থেকে এলো? রজনী তো রজনা কল্পলতি উপাতে রাতসাগরে অন্ধকারে অকুল স্রোতে সূর্য সোনা আশীর্বাদে আলোয় নাম আমাকে ভুলে তোমরা কেমন করেছিলে? বাবা বলো না, আমাকে ভুলে তোমরা কেমন করেছিলে? আমার জন্য কি তোমাদের এতটুকু কষ্ট হয়নি? বিশ্বাস করতে পারছি না, আমার নিজের চোখ দুটোকে আমি বিশ্বাস করতে পারছি না রে, বিশ্বাস করতে পারছি না। ওগো, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয় মা, এইটাই তো বাস্তব। ঈশ্বর এতদিনে মুখ তুলে তাকিয়েছেন, তাই স্বপ্নের কল্পলোকতে এই মাটির পৃথিবীতে তুই বাস্তবে ফিরে এসেছিস মা। মনে পড়ছে, আমার এখনো মনে পড়ছে সেই পাহাড়ি পথের বাঁকে ভয়ঙ্কর একটা শব্দ। মা গো, ও মা, তোমার কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন মা? দুঃখের অন্ধকারের মাঝে সুখের সূর্যোদয় ঘটাতে পারে যে মহাশক্তি, সেই শক্তির নাম ভগবান। সেই ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছে, ঠিক আছে? আদিনাথ, ওই দেখো আদিনাথ, আমার রজনী ফিরে এসেছে। রজনী কি যে এইভাবে ফিরে পাবো এ আমি স্বপ্নে ভাবতে পারিনি আদিনাথ। আমার বাবা মা কেউ বিশ্বাসই করছে না যে আমি সত্যি সত্যি বেঁচে আছি। ইয়েস মামনি, ইয়েস। বিজলি যে এতটা নিখুঁত অভিনয় করবে এটা আমি ভাবতেই পারিনি। জানো বাবা, জানো, উনি যদি না থাকতেন না তাহলে হয়তো তোমাদের কাছে আমি কোনোদিনও ফিরে আসতে পারতাম না বাবা। সে কি আদিনাথ? হ্যাঁ স্যার, শুনলে একেবারে গল্পের মতোই মনে হবে। একেই বলে ভাগ্যের খেলা, রাখে হরি মারে কে। ঠিক আছে, আমার পিস্তুত দাদার ছেলের বিয়েতে আমি যদি শিলিগুড়ি শহরে না যেতাম তাহলে রজনী মামনিকে খুঁজেই পেতাম না। ঠিক আছে? শিলিগুড়ি শহরে রজনী কি করে গেল? বলছি ম্যাডাম, আমি সব বলছি। শিলিগুড়ি রেল স্টেশন থেকে ট্যাক্সিতে চেপে আমি আমার পিস্তুত দাদার বাড়িতে যাচ্ছিলাম। ঠিক আছে? তারপর পথের মাঝে হঠাৎ একটা মিশনারি আশ্রমে আমি রজনী মামনিকে দেখতে পেলাম। ঠিক আছে? সেই মুহূর্তে ট্যাক্সি থেকে নেমে আমি রজনী মামনির কাছে ছুটে গেলাম, কিন্তু মামনি আমাকে চিনতেই পারলো না। ঠিক আছে? তারপর কি হলো বলো? আমিও ছাড়বার পাত্র নই। মিশনারির অধ্যক্ষের সঙ্গে দেখা করলাম, দেখা করে সব কিছু বললাম। তারপর জানতে পারলাম দার্জিলিং এর সেই গভীর গিরিখাতে পড়ে গিয়ে রজনী মামনির মাথায় ভয়ঙ্কর ভাবে আঘাত পেয়ে হয়তো মরেই যেত। ভগবানের দয়াতেই রজনী মামনি বেঁচে গিয়েছিল, কিন্তু মাথার স্মৃতিশক্তিটা হারিয়ে গিয়েছিল। ঠিক আছে? তারপর 1.5 বছর ধরে দার্জিলিং শহরের একজন বিখ্যাত মনোবিদ ডাক্তারের চিকিৎসায় রজনী মামনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। ঠিক আছে? তারপর মিশনারির অধ্যক্ষের হাতে পায়ে ধরে আমি রজনী মামনিকে সঙ্গে নিয়ে আজ সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফিরে এসেছি। ঠিক আছে? এত বড় একটা আনন্দের সংবাদ ফোনে অন্তত জানতে পারতে পারতাম স্যার, আমি জানতে পারতাম, কিন্তু
কিন্তু জানাইনি আপনাদের একটা সারপ্রাইজ দেবো বলে, ঠিক আছে? ভগবান, ঈশ্বর, মা কালী, ভোলা মহেশ্বর, এত বড় ভুল মানে মিথ্যে কথা বলার জন্য আমার অপরাধ মাফ করে দিও, ঠিক আছে? দেখো দেখো, রজনী কেমন অবাক হয়ে এক দৃষ্টিতে আমাদের দিকে দেখছে, দেখো। দেখবেই তো রজনীকে যে এইভাবে ফিরে পাবো আমি ভাবতেও পারিনি। বাবা। ঈশ্বরের অসীম অনুগ্রহ। বাবা, তাই আদিনাথ মা। অনুগতকে রজনীকে ফিরিয়ে এনেছে। আদিনাথের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কি যে বলেন স্যার, মানুষ মানুষেরই জন্য। তবে আমি কি আর আপনাদের উপকার করতে পেরেছি? তবে হ্যাঁ, আপনাদের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই আমার আনন্দ। ঠিক আছে, আপনারা এখন প্রাণ খুলে মনে সুখে ওই রজনী মামনির সঙ্গে কথাবার্তা বলুন। তবে স্যার, মাথায় আঘাত পেয়েছিল তো, তাই মাঝে মধ্যে একটু উল্টো পাল্টা, বুঝতেই তো পারছেন। মামনি, মামনি, আমি তোমাকে যা যা, না না মানে ডাক্তারবাবু তোমাকে যা যা বলেছেন ঠিক সেইভাবে চলবে, একদম অনিয়ম করবে না, মা বাবার কথা শুনে চলবে, ঠিক আছে? না আর দেরি করলে চলবে না স্যার, কতদিন কাজে আসেনি, সুতরাং কারখানার কত কাজ বাকি পড়ে আছে, সুতরাং কারখানায় গিয়ে সব কাজ তো আমাকেই সারতে হবে। সুতরাং আমি এখন আসি স্যার। মামনি, মামনি, তোমাকে দেখে আজকে আমার কি আনন্দ হচ্ছে, মানে কি আনন্দ আজ আকাশে বাতাতে। ঠিক আছে রজনী। হ্যাঁ মা। ওভাবে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন মা? দেখছি দেখছি এই পৃথিবীটা কত সুন্দর, অথচ অথচ কিছু অসুন্দর মানুষের জন্য কত মানুষকে ফেলতে হয় চোখের জল। মা, আজ হঠাৎ এ কথা কেন বলছিস মা? মায়ের স্নেহ কি ভুলেই গেছিলাম। আরে তোমাদের কাছে ফিরে এসে আমার ভীষণ ভয় করছে মা, ভুল বুঝে কখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে না তো মা? ওরে পাগলি, মা কি কখনো তার মেয়েকে তাড়িয়ে দিতে পারে? আজ কতদিন পর আমার হারানো ধন আমি ফিরে পেয়েছি। কেঁদো না মা, কেঁদো না। ও বাবা, বাবা, তুমি ওরকম করে চুপচাপ করে দাঁড়িয়ে আছো যে? ও, আমি যে ফিরে এসেছি তোমার একটু আনন্দ হচ্ছে না, তাই তো? আনন্দ, আনন্দ, হচ্ছে বাবা? ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে রে, আনন্দে মুখের ভাষা হারিয়ে ফেলেছি। শোন শোন শোন, আজ তুই বলবি আমরা শুনবো, তুই বলবি আমরা শুনবো রে। হ্যাঁ বাবা, আমরা শুনবো। জানো বাবা, তোমাদের দেখে মনে হচ্ছে এই পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী, কখনো হাসি কখনো কাঁদে না। ওকে শুনছো? তোমার মেয়ের কথাগুলো শুনছো? তোমার সে হাসি খুশি মেয়েটা আজকে আমার ভারী ভারী কথা বলছে। অন্ধকার জগৎ থেকে আলোর জগতে এসে নিজেকে ভীষণ ভারী বলে মনে হচ্ছে। হঠাৎ এমন কথা বলছিস কেন রজনী? দিনের বেলায় হাসির সূর্যটাকে তো সবাই দেখতে চায়, কেউ পায় কেউ পায় না। মানুষ এক ভেবে আসে, আরেক হয়ে যায়। এই দুঃখের পৃথিবীতে শত দুঃখ কষ্ট থাকলেও তারই মাঝে খুঁজে নিতে হবে আমাদের জীবনের আনন্দ। বাবা, আমাদের জীবনের আনন্দ বাবা। জীবন, জীবন মানে দুঃখ নয়, জীবন মানে আনন্দ। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, ওই আনন্দের জন্যই তো তোমাদের কাছে আমি ফিরে এসেছি। কিন্তু কিন্তু আমার যে ভীষণ ভয় করে। ভয়? কিসের ভয়? কিসের ভয়? দুদিনের পৃথিবী, সবাইকে একদিন অভিনয় করে চলে যেতে হবে। আমি হয়তো একদিন চলে যাব বাবা। চুপ কর! আরে রজনী, তুই চুপ কর মা। আচ্ছা মা, তুমি কেঁদো না মা, আমার খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, আমি এখন এসব কোনো কথা বলবো না, এখন শুধু আমার কথা বলবো। বলো বলো বলো, তোর কথা বল। তুই যেখানে ছিলিস সেই শিলিগুড়ি আশ্রমের কথা বল। জানো তো মা, ওই শিলিগুড়ি আশ্রমে আমার তোমাদের জন্য ভীষণ মন খারাপ হতো। আর ওইখানে একটা আমার দাদা ছিল। এই কেলো করেছে, এক্ষুনি ধরা পড়ে যেতাম। না গো মা, না, দাদা না, একটা দিদি ছিল, একটা নার্স দিদি আমার ঘরে থাকতো। আর মাঝরাতে যখন আমার ঘুমটা ভেঙে যেত, তোমাদের জন্য আমি কাঁদতাম আর বলতাম, কি বলতিস মা? ঘুমিয়েছিলেন মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়েছে, খোঁজে না পাখি রে, শিকল
বিশ্বাস করিনি, কিন্তু কেন পুলিশ আমাকে বিনা অপরাধে বারবার এই থানায় ধরে আনছে। আজ আমি স্পষ্ট বুঝতে পারলাম, সেদিন যদি আমি বিজলির সঙ্গে ওই হেদুয়া পার্কে কারাটে কম্পিটিশনে না যেতাম, তাহলে হয়তো আমার জীবনে এমন বিপদ আসতো না, হারিয়ে যেত না বিজলি আমার এই জীবন থেকে। তারপর 5 দিন আগে এক দয়ালু পুলিশ অফিসারের দয়াতে আবার আমি জেল থেকে ছাড়া পেলাম। তারপর এই বিশাল শহর কলকাতা শহরে এসে বিজলিকে আমি কোথাও খুঁজে পেলাম না। চোরের মতো লুকিয়ে বেড়ালাম মাসের পর মাস। তারপর আবার 2 দিন আগে 2জন পুলিশ অফিসার আমাকে বিনা অপরাধে পকেট মার সন্দেহ করে আবার এই থানায় ধরে আনলো। আজ আমি স্পষ্ট বুঝতে পারলাম যে এদেশের বিচার আইন সবাই দাঁড়িয়ে দাঁড়াতে কেন। আমি আব্বাজান দুজনেই কবরে গেছে। আজ কেন জানি না ওদের কথা আমার খুব মনে পড়ছে। আমি গান শুরু করলে আব্বাজান বলতো, গানা বেটা, সেই গানটা और एक बार गाय। মানুষ খুন হলে পড়ে মানুষ তার বিচার করে, নেই তো খুনির মা, তবে কেন পায় না বিচার নিহত গোলাম, মৃত্যু থেকে ছিঁড়ে নেওয়ার নিহত গোলাম। মানুষ খুন হলে পড়ে মানুষ তার বিচার করে, নেই তো খুনির মা, তবে কেন পায় না বিচার নিহত গোলাম, মৃত্যু থেকে ছিঁড়ে নেওয়ার নিহত গোলাম। চেয়ে দেখো গোলাপটার ওই বুকটা চিরে রক্ত ঝরে, আহ কেউ ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে দো। ডোন্ট ক্রাই ইয়ং বয়, মুছে ফেলো চোখের জল। আমি জানি যার কণ্ঠে এমন দরদি গান থাকে, যার দু চোখ বয়ে এমন জলধারা বয়ে যায়, সে কখনো খারাপ কাজ করতে পারে না। তাহলে বলতে পারেন স্যার, কেন বিনা অপরাধে পুলিশ আমাকে বারবার জোর করে এই থানায় ধরে আনছে? আমার মনে হচ্ছে তোমার পিছনে একটা অদৃশ্য বিরাট চক্র হয়তো কাজ করছে। আপনি বিশ্বাস করুন স্যার, আমি চোর নই, আমি কারোর পকেট মারিনি। আমি শুধু পথে পথে গান গেয়ে বেড়াই। যার ইচ্ছে হলো আমাকে রূপায়া দিল, যার ইচ্ছে হলো না আমাকে দিল না। কিন্তু বিশ্বাস করেন স্যার, খুদা কি কসম, আমি চোর নই স্যার, আমি পকেট মার নই। সেটা তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি। আমার বলতে লজ্জা নেই, যে অদৃশ্য চক্র তোমার পিছনে ঘুরে বেড়াচ্ছে, হয়তো আমাদের পুলিশ বাহিনীর কেউ কেউ তার সঙ্গে জড়িত। এদেশের আইন বড় অদ্ভুত।